আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে খুব সাধারণ একটা ঘটনা ঘটেছে বলে প্রচার করা হচ্ছে, কিন্তু এই ঘটনার মূলে যে একটা ভয়ঙ্কর চক্রান্ত রয়েছে, এটি যে একটা মৃত্যু পরোয়ানা হতে পারে, এটি যে একটা সরকার পতনের অশ্লীল সংকেত হতে পারে, এই বিষয়টি নিয়ে সরকারের ভিতরে কি আলোচনা হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু পত্রপত্রিকা মিডিয়া থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কোনো রকম তৎপরতা দেখা যাচ্ছে না। খবরটা খুব স্বাভাবিকভাবে প্রচারিত হয়েছে। সেটা হলো প্রধানমন্ত্রীর যে সচিবালয়, সেই সচিবালয়ের যে কার্যালয়, সেখানে তার জন্য একটা বিশেষ টেলিফোন বরাদ্দ থাকে, লাল টেলিফোন। সেই লাল টেলিফোনের তার কেটে নিয়েছে চোরেরা। এই হলো খবর। এবং এই খবরের সামনে পেছনে কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে খবরের পরবর্তী অংশ, সেটি হলো এই চোর ধরা পড়েছে বা গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন হিসেবে। এই তার এখান থেকে কেটে নিয়ে কোথায় বিক্রি করা হয়েছে, অর্থাৎ ভাঙ্গারির দোকানে বিক্রি করা হয়েছে, এই ধরনের খবর ছাপিয়ে বিষয়টিকে একেবারে সাধারণ, গুরুত্বহীন, অনুল্লেখ্য এবং একটা ফালতু বিষয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এটার মাধ্যমে একজন প্রধানমন্ত্রীকে যে কী পরিমাণ থ্রেট দেওয়া হয়েছে, এটির মাধ্যমে বিএনপি সরকারের কাছে যে একটি অশনি সংকেতের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, যাকে না একজন প্রধানমন্ত্রীকে আগামী দিনে কি পরিমাণ ভীতিকর একটি পরিবেশ পরিস্থিতিতে পড়তে হতে পারে, কী ধরনের ঝুঁকির মধ্যে তাকে পড়তে হতে পারে, সে বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই যে লাল টেলিফোনটা কী। প্রথমত হলো যে ইটস এ সিমটম অফ প্রাইড অ্যান্ড প্রেস্টিজ। প্রধানমন্ত্রীর লাল টেলিফোন হলো তার মর্যাদা, সম্মানের একটা প্রতীক। এখানে হাত দেওয়া মানে প্রধানমন্ত্রীর পদ পদবীর যদি কলিজা থাকে, হার্ট থাকে, হৃৎপিণ্ড থাকে, সেখানে হাত দেওয়া। ২ নম্বর হলো যেটার প্রয়োজনীয়তা কী। এটির প্রয়োজনীয়তা হলো যে এই টেলিফোন এরকম একটা ফোন যেটি দিয়ে বাংলাদেশের মধ্যে বেশ কয়েকজন এবং সারা দুনিয়ার তার মতো, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট, তাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ার একটি লাইন। তিনি এখান থেকে লাল টেলিফোনে নরেন্দ্র মোদীকে ফোন করতে পারেন, এখান থেকে তিনি লাল টেলিফোনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, পুতিনকে ফোন করতে পারেন, এবং এই টেলিফোনের মাধ্যমে তিনি SOS, আমাকে সাহায্য করে, সেভ আওয়ার সোল। অথবা এই লাল টেলিফোনে খুব জরুরি বিষয় তিনি কোনো মন্ত্রীকে ডাকতে পারেন, রাষ্ট্রপতিকে কোনো তথ্য দিতে পারেন। ইটস এমার্জেন্সি। আধুনিক এই প্রযুক্তির যুগে, যেখানে অনেক কিছু স্যাটেলাইট দ্বারা নিয়ন্ত্রিত হয়, মোবাইল টেলিফোন রয়েছে, কিন্তু তারপরেও লাল টেলিফোনের যে গুরুত্ব, সেই গুরুত্ব একটুও কমেনি। এর কারণ হলো এটি অত্যন্ত, যাকে বলা হয়, নিরাপদ, সরাসরি এর দ্বারা সংযোগ স্থাপিত হয়, এবং এই লাল টেলিফোনের বার্তা কোনো অবস্থাতেই তৃতীয় কোনো পক্ষ, এমনকি রাষ্ট্রীয় পক্ষ, কখনো এটাকে রেকর্ড করে অন্য জায়গায় প্রচার করতে পারেন। ইটস এ সিক্রেট, অত্যন্ত গোপনীয় একটা বিষয়। এই লাল টেলিফোন প্রয়াত মালদ্বীপের যে রাষ্ট্রপতি মামুন আব্দুল গায়েম তাকে রক্ষা করেছিল যখন জলদস্যুরা মালদ্বীপ আক্রমণ করল। তখন তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে টেলিফোন করেছিলেন। রাজীব গান্ধী ফোন করার উইদিন 1 মিনিটের মধ্যে ভারতের নেভাল ফোর্স, এয়ারফোর্স, কমান্ডো, তারা সবাই খুব দ্রুত সেই যে মালদ্বীপকে কেন্দ্র করে তাদের যে বেসগুলো ছিল, সেখান থেকে তারা অ্যাক্টিভ হয় এবং জলদস্যুদেরকে গ্রেপ্তার করে প্রেসিডেন্ট প্রাসাদে যারা আক্রমণ করেছিল তাদের হাত থেকে প্রেসিডেন্টকে রক্ষা করে। এরকম অসংখ্য উদাহরণ আছে। কাজেই এই গুরুত্বপূর্ণ একটি টেলিফোন প্রধানমন্ত্রীর দপ্তরে আছে, এবং সেখানে গিয়ে চোরেরা চুরি করে তার কেটে ফেলেছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়, নাম্বার 1। নাম্বার 2 হলো, যেখানে থানার মধ্যে বা র্যাব অফিসের মতো একটা জায়গাতে একজন চোর ঢুকবে, কল্পনাই করা যায় না। চোর এত বোকা না।
চোর সবসময় খুব বুদ্ধিমান এবং অ্যাভারেজ আমাদের যে বুদ্ধি তার চেয়ে চোরের বুদ্ধি বেশি। তো যেটিকে বলা হয় কেপিআই জোন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যেটিকে কৌশলগত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানে চোর তো দূরের কথা, এখানে মশা উঠতে পারবে না, মাছি যেতে পারবে না, তেলাপোকা এখানে যেতে পারবে না। ওভাবেই ওটা নিরাপত্তা বিধান করা হয়। কোনো কেপিআই জোনে যদি একটা মশা থাকে, মাছি থাকে, কোনো তেলাপোকা ঢুকে সেখানে পায়খানা করে দিয়ে আসতে পারে, তাহলে ওটা আর কেপিআই জোন থাকে না। তো যেখানে এভাবে সব কিছু সংরক্ষিত থাকে সেখানে চোর ঢুকে কীভাবে? দিস ইজ ওয়ান। সেকেন্ডটি হলো, এই এলাকাটি সচিবালয়ের মধ্যে। সচিবালয়ের মধ্যে হলো, সচিবালয়ের পুরোটাই কেপিআই জোন, তার মধ্যে আবার মন্ত্রীর দপ্তর, আরও কেপিআই জোন, তারপরে আবার প্রধানমন্ত্রীর কার্যালয়, তৃতীয় স্তর, আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে আবার প্রধানমন্ত্রীর খোদ চেম্বার। এটি নিরাপত্তা বলয়, কেপিআইয়ের যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয়ের চতুর্থ স্তর। চতুর্থ স্তরের পরে আর কোনো স্তর থাকে না। তো সেই স্তরে যখন তার রুমের মধ্যে ঢুকে কেউ এই তার খুলে নিয়ে গেছে, কেটে নিয়ে গেছে, এটা চুরি নয়। যারা এটাকে চুরি হিসাবে দেখাতে চাচ্ছেন তারা মূলত জাতিকে ধোঁকা দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে ধোঁকা দিচ্ছেন, সরকারকে ধোঁকা দিচ্ছেন এবং তারেক রহমান সাহেবের জীবন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। এটি একটি স্পষ্ট থ্রেট। কোনো একটি পক্ষ এই কাজটি করেছে প্রধানমন্ত্রীকে থ্রেট জানানোর জন্য। এখন থ্রেটগুলো বিভিন্ন কারণ হতে পারে। তিনি নিয়মিত সচিবালয়ে বসেন, কোনো প্রধানমন্ত্রী ইতিপূর্বে সচিবালয়ে বসেনি। তো কাজেই তিনি সচিবালয়ে বসার কারণে সচিবালয়ের অনেক দুর্নীতি কমে যাবে, অনেককে নিয়মিত অফিসে আসতে হচ্ছে, অনেকের রুটি রুজি বন্ধ হয়ে গেছে। এবং নিয়মিত প্রধানমন্ত্রী সেখানে বসার কারণে সেখানে ভিড়কারী, তদবিরকারী, ঘুষখোর, দুর্নীতিবাজদের যে একটা উল্লাস নৃত্য, সেটা বন্ধ হয়ে গেছে অনেকাংশে, পুরোটা হয়নি। তো তারা রাগ হতে পারেন। ২ নম্বর হলো যে তাকে এখান থেকে তাড়িয়ে তার কার্যালয়, অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয় যেটা রয়েছে তেজগাঁতে, সেখানে পাঠানোর জন্য একটা চক্রান্ত হতে পারে। থার্ডলি হলো যে এখানে বিদেশি শক্তি বলতে ভারত, আইএসআই, পাকিস্তান, চীন, তারপরে আমেরিকা, তাদের সঙ্গে সরকারের একটা দূরত্ব থাকতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, বা তাদের কোনো ডিমান্ড থাকতে পারে। তো সেক্ষেত্রে তাদের যে সকল এজেন্ট রয়েছে স্পর্শকাতর জায়গাগুলোতে, সেই এজেন্টের মাধ্যমে সরকারকে বা সরকার প্রধানকে একটি বার্তা দেওয়া যে স্টপ, অথবা ডু ইট, আদারওয়াইজ এই যে তোমার তারের মানে টেলিফোনের তারের যেভাবে লাইন কেটে দেওয়া হয়েছে, তোমার জীবনের লাইন কেটে দেওয়া হবে। এভাবেই এই ঘটনাগুলো ঘটে। একবার মার্কিন তেল কোম্পানির বিরুদ্ধে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান তিনি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তো আপনারা জানেন যে আমেরিকাতে দুটো চক্র ভীষণ রকম শক্তিশালী। একটি হলো এই যে অলিগার ব্যবসায়িক শ্রেণী, যেটি এখন মিডিয়া মানে এই ব্যবসায়িক শ্রেণীটিকে নিয়ন্ত্রণ করছে আইটি রিলেটেড বিজনেস। ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, টিম কুক মানে থেকে শুরু করে অন্য যে সকল প্রযুক্তি নির্ভর কোম্পানি আছে। তো এটা একটা সময় নিয়ন্ত্রণ করতেন তেল কোম্পানিগুলো। তো সেই তেল কোম্পানির বিরুদ্ধে যখন রোনাল্ড রেগান একটা সিদ্ধান্ত নিলেন, তখন সরাসরি তাকে গুলি করা হলো, যাতে তিনি মরেন না কিন্তু আহত হন। রোনাল্ড রেগান বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি বুঝে গেলেন এবং সঙ্গে সঙ্গে তিনি নিজেকে সংযত করলেন। একই অবস্থা কিন্তু ঘটেছিল জর্জ ডব্লিউ বুশের ক্ষেত্রে। এবং এই যে মাফিয়াদের বিরুদ্ধে যাওয়ার কারণেই প্রাণ হারাতে হয়েছে দুজন লোককে মার্কিন যুক্তরাষ্ট্রে, জন এফ কেনেডিকে আর আব্রাহাম লিঙ্কনকে। তো কাজে কোনো দেশের প্রধানমন্ত্রী, সেটা বাংলাদেশ হোক, ভুটানে হোক, কিংবা আমেরিকার মতো দেশের প্রেসিডেন্টের পদ হোক, এটি কোনো ছেলে খেলা বিষয় নয়, এর সঙ্গে অনেকগুলো বিষয় থাকে। কাজেই প্রধানমন্ত্রীর আশেপাশের লোকজন, এই যে তার কেটে নেওয়া হয়েছে, লাল টেলিফোনের তার কেটে নেওয়া হয়েছে, এটিকে খুব সাধারণভাবে দেখছি, এটাকে একটা নেহায়েত চুরি হিসেবে দেখছি। এটা আমার কাছে মনে হচ্ছে যে জনাব তারেক রহমান একটা মারাত্মক ডেঞ্জারের মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন।
২ নম্বর হলো তার আশেপাশে যারা লোকজন রয়েছেন, মিডিয়ার যারা লোকজন রয়েছেন, মিডিয়া সেলের যারা লোকজন রয়েছেন, এই বিষয়টিকে তারা গুরুত্ব সহকারে প্রচার করতে পারছেন না। তাদের যে খবর মূল্যায়ন করার যে ক্ষমতা, এটা তাদের নেই, অথবা তারা এই জিনিসটি করতে চাচ্ছেন না। দেশের যারা পত্র-পত্রিকা, তারা সরকারের প্রতি বন্ধুত্বসুলভ মনোভাব পোষণ করছে না। এই ধরনের একটি অতি স্পর্শকাতর যে বিষয়, সেটিকে তারা একেবারে তুচ্ছ-তাচ্ছিল্য, যেখানে মানে কুরবানির গরুকে কুরবানি দেয়া হচ্ছে আর শিশুরা দাঁড়িয়ে তালি দিচ্ছে, ইস! কি সুন্দর করে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। আরেকটু পরে জবাই হবে, মাংস খাবো। তারপর শেষে সেই চামড়ার উপরে যে একটা পর্দা থাকে, মাংস এবং চামড়ার মধ্যে, সেই পর্দা দিয়ে আমরা ডুগডুগি বানাবো, ঢোল বানাবো, বাজাবো। ছোটকালে আমরা এভাবে বাজাতাম। এভাবে বাচ্চারা যে এইভাবে লাফায়, এই তারকাটা দেখে, প্রধানমন্ত্রীর লাল টেলিফোন তারকাটা দেখে যারা আততায়ী, তারা আনন্দে লাফাচ্ছেন যে এমন নির্বোধ লোক ওনার চারিপাশে আছে। এমন বন্ধুহীন মানুষ পৃথিবীতে নেই। এরকম নির্বোধ একটি মিডিয়া, যারা আসল ঘটনার দিকে নজর না দিয়ে নেহাত ভাঙ্গারির তার, চোর সেখানে গিয়েছে, এইভাবে তার চুরি করে সেখান থেকে বের হয়ে যাচ্ছে। এ সকল গাঁজাখুরি গল্প সাজানো হয়েছে, দেখানো হচ্ছে, আর লোকজনকে বিশ্বাস করানো হচ্ছে, আর তলে তলে দেশ, জাতি এবং সরকারের ১২টা বাজানোর চেষ্টা করা হচ্ছে। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন এবং বিবেচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।